আসসালামু আলাইকুম ভাইরা, অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড লেকচারে স্বাগতম। আগের দিন আমরা দেখছিলাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন ইতিহাস নিয়ে। হ্যাঁ, আজকে আমরা যে টপিকসগুলো দেখব সেটা হচ্ছে কেন একটা অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা একটু বেশি হয় বা কেন আসলে বেশি কিনা জৈব অজৈবের ভেতরে, এর কারণটা দেখব। সমগোত্রীয় শ্রেণীচিহ্ন, কার্যকরী মূলকের ক্রমটা একটু আমরা দেখবো। হ্যাঁ, যেগুলো খুব শর্ট করে আগাচ্ছি যেন তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে জৈব ও অজৈব যৌগ। আচ্ছা, ডিরেক্ট একটা প্রশ্ন তোমাদের একটু করি যে জৈব ও অজৈব যৌগের ভেতরে কার সংখ্যা বেশি? বলতে পারবো কি কেউ? অজৈব না জৈব? এখন বলতেছে ভাই অর্গানিক কেমিস্ট্রি পড়তেছে তার মানে জৈব যৌগের সংখ্যা বেশি। অ্যাকচুয়ালি এটা কারণ না, কারণ আসলে জৈব যৌগের সংখ্যাই বেশি। জৈব যৌগ, অজৈব যৌগের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 1 লক্ষ, সেখানে জৈব যৌগের সংখ্যা অ্যারাউন্ড 80 লক্ষ থেকে 1 কোটির মধ্যে, 80 লক্ষ টু 1 ক্রোর, এই মধ্যে ভ্যারি করে। তো কেন এতখানি কম বেশি? কেন এতখানি কম বেশি? অনেক বেশি না, প্রায় 80 গুণ বেশি, তাও আবার কোথায় 1 লক্ষ 80 লক্ষ। এর কারণ কিছু আছে। একটা অজৈব যৌগ কিন্তু খুব গুটি সামান্য কিছুর ভেতরে আবদ্ধ থাকে, বাট একটা জৈব যৌগের কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, অনেক ধরনের তৈরির পদ্ধতি থাকে এবং অনেক ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য থাকে তাদের ভেতরে। জৈব যৌগের মূল কম্পাউন্ডটা কি বলতো, যেটা ছাড়া জৈব যৌগ হতেই পারবে না? জৈব যৌগের একবারে প্রধান উপকরণ হচ্ছে কার্বন। কার্বন ব্যতীত কোনো যৌগ পসিবল? সি ব্যতীত পসিবল না, সি ব্যতীত কোনো জৈব যৌগ পসিবল না। এর সাথে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, কার্বন কখনো প্রতিস্থাপিত হয় না। এই গ্যাসটা খুব কম সংখ্যক সময়ই হয়ে থাকে। তো এবার ঘটনাটা যেটা দাঁড়াবে এখানে যে অ্যাকচুয়ালি কার্বনের কোন বৈশিষ্ট্যের কারণে একটা জৈব যৌগের সংখ্যা এত বেশি? কি বৈশিষ্ট্য সেটা? কার্বনের কিছু বৈশিষ্ট্য থাকে, যেটা হচ্ছে মোট কতগুলো বৈশিষ্ট্য, এটা আমি 1 নম্বরে বলবো। হচ্ছে এখানে বৈশিষ্ট্য হচ্ছে ক্যাটেনেশন। একটু লিখে রাখো, ক্যাটেনেশন, এইটা একটা বৈশিষ্ট্য। আমি এগুলো সম্মুখে একটু আলোচনা করব। এরপরে আসে হচ্ছে তোমার সমানুতা, তারপরে আসে হচ্ছে তোমার কার্বনের চতুর্যোজ্যতা, চতুর্যোজ্যতা। আমি 4 নম্বরে লিখতে পারি হচ্ছে পাইরোলাইসিস, পাইরোলাইসিস। হ্যাঁ, এরকম কিছু পয়েন্ট বানানো যায়, ইম্পর্টেন্ট সবগুলো। যদি কোশ্চেন আসে কখনো তুমি একটু 4টা লিখো, সব বেশি লিখলে তো কোনো আপত্তি নাই। এবার আসে ক্যাটেনেশনটা কি? ক্যাটেনেশন মানে তোমাকে বোঝায় যে এক কার্বন পরমাণুর সাথে অন্য কার্বন পরমাণুর যুক্ত হওয়ার প্রবণতা। একটি কার্বনের সাথে অন্য কার্বনের যুক্ত হওয়ার প্রবণতা। এইটা কি খুব সহজ কিছু মনে হচ্ছে তোমার কাছে? কার্বন একাই যুক্ত হয় নিজেদের ভেতরে, দিয়ে জৈব যৌগ তৈরি করতে পারে। এইটার বৈশিষ্ট্যটা এত দূর পর্যন্ত চলে গেছে যে খুব হাইস্ট লাস্ট পাওয়া গেছে হচ্ছে C60 নামে একটা যৌগ। এইটাকে বলা হয় হচ্ছে ফুলারিন। এইটা কার্বনের ক্যাটেনেশনের একমাত্র উৎকৃষ্ট একটা খুবই সুন্দর উদাহরণ, C60 বা ফুলারিন। কার্বন 60টা কার্বন পরমাণু, 60টা কার্বন পরমাণু নিজে যুক্ত একটা যৌগ গঠন করছে, এটাকে ফুলারিন বলতেছি আমরা। এর ভর হচ্ছে কত বলতো? 720 আণবিক ভর। এটার 12 গুণ 6 60 720 হয়, এটা এমসিকিউতে আসে। এর আকৃতিটা হচ্ছে ফুটবল আকৃতির, এর আকৃতিটা হচ্ছে ফুটবলের মতো। এই ফুলারিনকে আবার বাকি বলে, এই ফুলারিনকে আবার বাকি বলা হয়। ওকে, এটা হচ্ছে কার্বনের ক্যাটেনেশনের একটা উদাহরণ। এখন সমানুতা মানে কি বলতো? সমানুতা তো ভাই এমনি মানে দেখতেই পাই। একটা জিনিস দেখো, জৈব যৌগের সময় কিছু আইডিয়া তোমাদের আসতে, আমি এটা ধরে নিচ্ছি, কিছু তোমরা আইডিয়া একটু নিচ্ছ, সব আবার বলবো। কিছু যৌগ নতুন লিখবো তো একটু, তোমার মনে হতে পারে যে ভাই এটা মনে কঠিন হচ্ছে। এই যোগটা দেখো,
CH3 CH2OH। এইটা হচ্ছে একটা অ্যালকোহল। এই একই সংকেত দ্বারা কিন্তু আমি লিখতে পারি হচ্ছে একটা ইথার CH3OCH3। দেখো তো এই দুইটা কি প্রায় একই রকম, একই সংকেত, একই আণবিক সংকেত দ্বারা লেখা না? এটা হচ্ছে C2H6O, এটা দেখো C2H6O। সমানতা হয় এরকম, কিন্তু একই সংকেত দ্বারা অনেকগুলো যৌগ প্রস্তুত করা সম্ভব। আমার সমানতাও পড়বো, দেখো কতগুলো যৌগ হয় একটা সময়, 20-30টা যৌগ এমনি হয়ে যাবে বড় সড়ো একটা ইয়ে দিয়ে। কার্বনের যোজ্যতা, কার্বনের 4টা যোজনী, ফলে সে কার্বন খুব ইজিলি অন্যান্য পরমাণুর সাথে যুক্ত হতে পারে, অন্যান্য পরমাণুর সাথে অ্যাটাচ হতে পারে। ওকে, এটা কিন্তু একটা খুব সুন্দর বৈশিষ্ট্য কার্বনের। তার ইলেকট্রনগুলো সে দান করতে পারে, এবং ইলেকট্রনগুলো মানে সমযোজী বন্ধন, অবশ্যই জৈব যৌগ সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনটা খুব ইজিলি কার্বন গঠন করতে পারে, এই কারণে এর সংখ্যাটা বেশি। তারপর আছে পাইরোলাইসিস। পাইরোলাইসিস মানে হচ্ছে ভাঙন বোঝায়, ভাঙন। উচ্চতর জৈব যৌগ ভেঙে অনেকগুলো জৈব যৌগ প্রস্তুত করে, এই ঘটনাকে বলা হয় পাইরোলাইসিস। যেমন তুমি একটা ধরো C15, একটা যৌগ ধরে এরকম দেখতে, C15H32, এই একটা যৌগ, এটা কোনো কারণে ভেঙে এখান থেকে ধরো অনেকগুলো যৌগ তৈরি হয়ে গেছে, ইনকেস এটা হইতেই পারে। হ্যাঁ, C7H16 প্লাস C8H18, হ্যাঁ, এই ধরো এরকম একটা যৌগ ধরো খুব ইজিলি এখান থেকে তৈরি হইতে পারে। 2n প্লাস CN, মানে এইটা একটা ধরো এইখানে একটা ভাঙছে, এটা ভেঙে এর সমপরিমাণ ধরো পরিমাণ ধরো যৌগ সে তৈরি করছে, মানে এটাকে অ্যাকচুয়ালি পাইরোলাইসিস বলছে। এক্সাক্ট এক্সাম্পল তোমরা দেখলেই ইজিলি বুঝতে পারবে যেখানে কি হচ্ছে। তো এগুলো হচ্ছে জৈব যৌগের সংখ্যাধিক্যের কিছু কারণ। এটা হচ্ছে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ। ক্লিয়ার? তো এগুলো কিছু জিনিস তোমার কিন্তু মনে রাখতে হবে, আর কিছুই না। ধরো ইনকেস এখান থেকে আরও কিছু তৈরি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড বাদা হাবি যাবে কিছু, তো ঘটনা বলি কিছুটা এরকম। ওকে, তো এইটা একটু আমি মুছে দিই। আমরা এখন একটু এটা তো আমরা বুঝতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি কি আমরা চাচ্ছি জৈব যৌগের। আমরা এরপর একটা এক্সাম্পল টপিকস দেখতে হবে আমাদের, এর সাথে সাথে কার্যকরী মূলকটা আমাদের একটু দেখতে হবে আমাদের। এখন আমরা একটু দেখি হচ্ছে যে আমরা সমগোত্রীয় শ্রেণী বলতে কি বুঝি। সমগোত্রীয় শ্রেণী, জৈব যৌগ অনেকগুলো পার্টে বিভক্ত, জৈব যৌগ অনেকগুলো পার্ট আছে। এর ভেতরে একটাকে আমরা বলি অ্যালকেন, আর একটাকে বলি অ্যালকিন, অ্যালকাইন, এভাবে কিন্তু অনেকভাবেই চলতে থাকে, বা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন। এই প্রত্যেকটার একটা ক্ষুদ্রতম সদস্য আছে এবং তারপর সদস্যের সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো আমি যদি একটা অ্যালকেনকে নিয়ে কাজ করি, অ্যালকেন, এই অ্যালকেনের সকল সদস্য হচ্ছে পরস্পর সমগোত্র, প্রত্যেকেই অ্যালকেন। সমগোত্রীয় শ্রেণীর একটা বৈশিষ্ট্য থাকে, তাদের প্রত্যেকটা মূলক একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। আমি অ্যালকেনে কিন্তু এই সংকেত দ্বারা প্রকাশ করতে পারি, CnH2n প্লাস 2 দ্বারা কিন্তু আমি একটা অ্যালকেনকে শনাক্ত করতে পারি। যেমন ধরো আমি প্রোপেনকে আঁকবো, CH3CH2CH3, এটা একটা প্রোপেন। তুমি দেখো তো এখানে কি C3H8 হয় কিন্তু হিসাবে, দেখো 3 3 6 2 8ই আছে। ওকে, এটাকে বলি প্রোপেন। এর ক্ষুদ্র সংখ্যা মিথেন, মিথ, ইথ, প্রোপ। এর পরবর্তীতে যদি আমি লিখতে চাই হচ্ছে প্রোপেনের পর হচ্ছে
CH2 CH2 CH3 এটা লিখলাম। একটা জিনিস খেয়াল করো তো, আগের যৌগটাতে আমার কিন্তু CH3 CH2 CH3 ছিল, দেখো CH3 CH2 CH3 আছে। এই দুইটা যৌগের মধ্যে এটা বিউটেন, বিউটেন। এই দুইটা যৌগের মধ্যে মূল ডিফারেন্স কোথায় বলতে পারো? জাস্ট এইটুকু অ্যাড হয়েছে না, একটা এক্সট্রা এই জিনিসটা অ্যাড হয়েছে না, বন্ড CH2 বন্ড, বুঝা যায়? এই একটা জিনিস অ্যাড হয়েছে। এই জিনিসের কিন্তু একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে মিথিলিন মূলক। কি মূলক? মিথিলিন মূলক। প্রায় সকল জৈব যৌগে প্রায় একটা থেকে তার উচ্চতর যৌগ বা এক কার্বনের সংখ্যা বেশি বাড়ানোর জন্য আমাদের জাস্ট একটা মিথিলিন মূলক অ্যাড করলেই হয়। মানে ঠিক একটার পরবর্তী আর একটা যৌগের সাথে মূল ডিফারেন্স থাকে হচ্ছে একটা মিথিলিন মূলকের পার্থক্য। এটাই হচ্ছে সমগত শ্রেণীর একটা প্রধান বৈশিষ্ট্য। সেটা আমি নিতে পারি আইদার অ্যালকোহল, তোমার মনে তোর ভাই একটা অ্যালকোহল নিয়ে দেখান তো, দেখো কি হয়। ধরো আমি একটা অ্যালকোহল নিব, এবার আমি খুব সিম্পলি কথাগুলো বলতেছি, খুবই সিম্পলি। ধরো একটা অ্যালকোহল কিন্তু এরকম দেখতে, ধরো CH3OH, অ্যালকোহলের নামের শেষে অল যুক্ত, এটাকে মিথানল বলে। নামকরণ আমরা একটু নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করে দেব। মিথানল, এটা মিথানল। এরপরে কি আসবে? ইথানল। যদি একটা ইথানল আমি লিখতে চাই, CH3CH2OH, এটা মিথানল, এটা হচ্ছে ইথানল। তাহলে খেয়াল করো তো, এটার সাথে এটা ডিফারেন্স খালি আবার এই জায়গাতেই না, একটা কি মিথিলিন মূলকের পার্থক্য। মানে আমার জৈব জগতে সংখ্যা বৃদ্ধি মানে কিন্তু একটা কার্বন বৃদ্ধি। শুধু কার্বন তো বৃদ্ধি করা যায় না, তার সাথে একটা হাইড্রোজেন বৃদ্ধি করতে হয়, যেটা একটা মিডিল পজিশনে স্থাপিত হয়। তো সেটা কীভাবে স্থাপিত হবে? CH2 আকারে। ঠিক সেটাই এখানে হচ্ছে, ক্লিয়ার? ঠিক সেটাই কিন্তু এখানে হচ্ছে। তাহলে এইটা নিয়ে তো এটা কি বুঝতে পারছো অ্যাকচুয়ালি সমগোত্র কারা? অ্যালকেন একটা সমগোত্র, প্রোপেন বিউটেন পরস্পর সমগোত্র, মিথানল ইথানল পরস্পর সমগোত্র, ইথিন বিউটিন প্রোপিন পরস্পর সমগোত্র। যাদের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে তারাই সমগোত্র। এখন ঘটনা আছে একটা, আচ্ছা ভাই বিউটেন আর ইথানল এদের মধ্যে তো একটা মিথিলিনের পার্থক্য খালি, বা প্রোপেন আর ইথানল এদের মধ্যে তো একটা তোমার মিথিলিনের পার্থক্য আছে না? দেখো বিউটেন ইথানল বা প্রোপেন CH3 CH2 একটা CH2 আছে। মানে অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এরকম না, আগে একই গোত্রের অন্তর্ভুক্ত হতে হবে। নট তুমি কখনো অ্যালকেনের সাথে অ্যালকোহলের তুলনা করবা না, তুমি কখনো গরুর সাথে ছাগলের তুলনা করতে তো যাবা না, তুমি শুধু গরুর মধ্যেই থাকবা, তাই কি না? এই হচ্ছে ঘটনা এই জায়গাতে, বুঝতে পারছো? তো এরকম অনেক কিছু থাকে। অ্যালকেনের জন্য সাধারণ সংকেত থাকে কিছু, অ্যালকিনের জন্য থাকে, অ্যালকোহলের জন্য থাকে। অ্যালকোহলকে যদি আমি এখানে লিখতে চাই আমি কিন্তু এইভাবে লিখতে পারি, CnH2n+1 বা হ্যাঁ ও যদি আমি দিই, এটা কি একটা অ্যালডিহাইড হবে, +2O যদি দিই তাহলে এটা একটা মনে হয় অ্যালকোহল হতে পারে। তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে যদি 1 দিই আমি তাহলে হবে হচ্ছে 1,4O। খেয়াল করো, যদি আমি C=1 ধরি, n=1, n=1 C=1, ঠিক আছে? তাহলে C1H4O, দেখো খেয়াল করে তো, CH3 না রেখে 4 আরও, তাহলে CH4O হচ্ছে একটা অ্যালকোহল। ঠিক এদের একটা সাধারণ সংকেত থাকবে, সমগোত্রের একটা সাধারণ সংকেত থাকবে, এদের বৈশিষ্ট্য সিমিলার হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, যত সমগোত্র শ্রেণীর যত উপরের দিকে আমরা যাব তাদের কিন্তু সক্রিয়তাটা একটু হ্রাস পায়। সমগোত্র শ্রেণীর নিচের দিকের মৌলগুলোরই সক্রিয়তাটা একটু বেশি হয়ে থাকে। ওকে, এই হচ্ছে ঘটনা সমগোত্র শ্রেণীর। তার সাথে সাথে একটা সমগোত্রর এই যে অংশটা, এটাকেই বলা হয় হচ্ছে কি বলতো, এটাকে কি বলা হয়? কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এগুলো আমি একটা আলাদা ক্লাসে রাখছি, অনেকেই আছো গ্রুপে, অনেকে ক্লাসগুলো দেখবা, সবার জন্য যেন হেল্পফুল হয়। এগুলো তোমরা 9-10 দেখে আসছো আমি জানি, তারপর আমি আরেক দফা তোমাদের দেখাচ্ছি যেন একটু বুঝতে পারো। আমি আজকের লেকচারটা শেষ করব হচ্ছে এখন ফাংশনাল গ্রুপ বা সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলকের
নাম আর তাদের সক্রিয়তা দিয়ে। এটা কিন্তু তোমরা মোটামুটি একটু আইডিয়া রাখছো যারা এসএসসি দিয়ে আসছো, যে তাদের নাম আর কি সক্রিয়তার একটু জানা কত দরকারি। কার্যকরীমূলক, কার্যকরীমূলকের উপরে সব কিছু আছে এখন। কার্যকরীমূলক যদি আমি বলি একটা অ্যালকোহলের বন্ড OH, এটা কি অ্যালকোহলের কার্যকরীমূলক না? আমি তোমাকে বললাম যে একটা অ্যালডিহাইডের কার্যকরীমূলক। অ্যালডিহাইড কি বলো তো ভাই তুমি? বন্ড CHO বলবা না? এটা কি একটা কার্যকরীমূলক না? কার্যকরীমূলক হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ডের বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করে দেয়। ওকে, সে একটা অর্গানিক কম্পাউন্ডের ক্যারেক্টার, এটা হচ্ছে চরিত্র এর এই দিয়ে বহন করবে। সে একটা অ্যালকোহল গোত্রের, তবে কি দেখে বুঝবো তার সাথে OH আছে কিনা? হ্যাঁ, তার সাথে OH আছে কিনা। শুধু OH, ওর উপরে কিছু যদি থাকে তাহলে সেটা আর অ্যালকোহল থাকবে না, হচ্ছে উপরে সক্রিয় যৌগ হয়ে যাবে। তারপর একটা অ্যালডিহাইড দেখবো সেখানে কি COOH আছে কিনা। আমি একটা অ্যাসিড নিয়ে কাজ করব, হ্যাঁ, আমি দেখবো যে এখানে অ্যাসিডে COOH আছে কিনা। তাহলে এগুলোই হচ্ছে কার্যকরীমূলক, যা একটা যৌগের বৈশিষ্ট্যকে ডিটারমাইন করে, বৈশিষ্ট্য ডিটারমাইন করে। আর সমগোত্র শ্রেণী হচ্ছে একই যৌগের পরপর যৌগগুলো আর কি, পরস্পর সমগোত্র আর কি। ক্লিয়ার? এই কার্যকরীমূলকের একদম 1 নম্বর অবস্থানে বা সর্বোচ্চ সক্রিয় নাম্বার 1 সক্রিয় যৌগ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, COOH। এটা হচ্ছে কি বলতো? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মূলক 1 নাম্বার। এই যৌগে 2 নাম্বার আছে হচ্ছে বন্ড SO3H। এটা কি বলা হয় জানো? সালফোলিক অ্যাসিড, বন্ড SO3H, সালফোনিক অ্যাসিড। এটা 3 নম্বরে কি আছে জানো? অ্যাসিড হ্যালাইড। এগুলো আমরা কিন্তু সব শিখবো। অ্যাসিড হ্যালাইড দেখতে কিছুটা এরকম, COX। এটা হচ্ছে একটা অ্যাসিডের জাত, এগুলো সবগুলো কিন্তু অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। 4 নাম্বার আছে হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটা হচ্ছে এই OH-টা NH2 দ্বারা প্রতিস্থাপিত। নামকরণ যখন করবো না পেয়ে যাবো অ্যাসিড অ্যামাইড। ওকে, 5 নাম্বার চলতেছে। 5 নাম্বার থাকে হচ্ছে সায়ানাইড মূলক। CN, এটা নিয়েও কাহিনী আসছে। এটাকে বলে সায়ানাইড, সায়ানাইড। এরপরে আসে হচ্ছে অ্যালডিহাইড, 6 নাম্বার। অ্যালডিহাইড। 7 নাম্বার আসে হচ্ছে কিটোন মূলক, কিটোন, কিটোন। 8 নাম্বারে আসে হচ্ছে কিটোনের পরে আমরা সচরাচর অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল মূলক। এগুলো কিন্তু জানা লাগবে, হ্যাঁ, সচরাচর না ভাই, এটাই অ্যালকোহল। তাহলে অ্যালকোহল পর্যন্ত আমরা করলাম। 9 নাম্বার হচ্ছে এই যে ওরকম দেখছো SH, এটিকে বলা হচ্ছে থায়োল গ্রুপ, থায়োল মূলক। 10 নাম্বার হচ্ছে অ্যামিন, অ্যামিনোমূলক। 11 নাম্বার হচ্ছে অ্যালকিন, অ্যালকিন। 12 নাম্বার হচ্ছে অ্যালকাইন। 13 নাম্বার হচ্ছে ইথার বন্ড। আমি এটাকে এভাবে লিখি, বন্ড ও আর অ্যাকচুয়ালি ওর সাথে তুমি যদি অন্য কিছু যোগ করে দাও সেটার অ্যালকোহল ইথার থাকবে না। আর দিয়ে আমি ইথার বোঝাই, ইথার। 4 নাম্বার তুমি বাকিগুলো তুমি যেভাবে নিয়ে যাইতে পারো। 14 নাম্বার আর কি। এরপর হচ্ছে ক্লোরিন ব্রোমিন, 14 হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন ব্রোমিন, তারপরে হচ্ছে নাইট্রো, এবং সবার লাস্টে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, সবার লাস্টে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এভাবে গেছে আর কি বিষয়টা, আমি এভাবে দেখাই সক্রিয়তার ক্রমটা। ক্লিয়ার?
তো নাম সহ আমি সব বলে দিলাম। এটাকে ক্লোরো বলা হয়, ক্লোরো, ব্রোমো, নাইট্রো, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক অ্যাকচুয়ালি এইটাই। আর দ্বারা আমরা অ্যালকাইল গ্রুপ বোঝাই। অ্যালকাইল গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা আমরা ধরো নেক্সট দিন একটু আলোচনা করলেও আমি এখন একটু বলে দিই অ্যালকাইল গ্রুপটা অ্যাকচুয়ালি কি। অ্যালকাইল, আমরা অ্যালকেন দেখলাম না, CnH2n+2। অ্যালকেনের জন্য কি দেখলাম বলো তো, CnH2n+2, সরি 2। যদি এখান থেকে একটা কার্বন, একটা হাইড্রোজেন কম হয়, মানে 2 - 1 মানে 1, এটাকে বলবো আমরা অ্যালকাইল গ্রুপ। যেমন এর সাথে একটা বন্ড অলওয়েজ থাকে, বন্ড CH3, বন্ড C2H5, এগুলো হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ। একে বলা হয় মিথাইল। নেক্সট দিন নাম কোনো থাকবে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ইথাইল গ্রুপ। এভাবে আগতে থাকবে, সেটা হচ্ছে এই আর, এটা অনেক সময় প্রতিস্থাপক হিসেবে থাকে। ক্লিয়ার? তাহলে আমি আজকের লেকচারটা এ পর্যন্তই রাখতেছি। আগামী দিন ইনশাল্লাহ আমরা একদম নামকরণ থেকে স্টার্ট করব। খুদা হাফেজ।